মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত মিসির আলী বিষয়ক রচনা যখন নামিবে আধার। আজ পড়ছি বইটির প্রথম পর্ব। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। গত 3 রাতেই ঘটনাটা ঘটেছে। অতি তুচ্ছ ব্যাপার, একে ঘটনা বলে গুরুত্বপূর্ণ করা ঠিক না। তারপরেও মিসির আলী তার নোটবুকে লিখলেন, বিগত 3 রজনীতেই একটি ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। রাত্রি 3:10 আমার ঘুম ভাঙিয়াছে। ইহার কারণ অনুসন্ধান করিয়া পাইতেছি না। মিসির আলীর নোট বইটা চামড়ায় বাঁধানো, দেখে মনে হবে প্রাচীন কোনো বই। বইয়ের মলাটে সোনালী রঙের নাম লেখা, ব্যক্তিগত কথামালা, ডক্টর মিসির আলী, পিএইচডি। নোট বইটা তিনি কারো সামনে বের করেন না। বের না করার অনেকগুলো কারণের একটি হল তার কোনো পিএইচডি ডিগ্রি নেই। সাইকোলজিতে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে এমএস ডিগ্রি পেয়েছিলেন। নামের আগে ডক্টর কখনো লিখতে পারেননি, যদিও বিদেশ থেকে প্রচুর চিঠিপত্র পান যেখানে তারা ভুল করে ডক্টর মিসির আলী লেখে। শুদ্ধ দ্রুত প্রবাহিত হয় না, ভুল হয়। নিজের দেশেও অনেকেই মনে করে তার পিএইচডি ডিগ্রি আছে, বিশেষ করে তার ছাত্রছাত্রীরা। চামড়ায় বাঁধানো এই নোট বইটা তার এক ছাত্রী দিয়েছিল। ছাত্রীটির নাম রেবেকা। নোট বইটার সঙ্গে রেবেকার একটা দীর্ঘ চিঠিও ছিল, যে চিঠি পড়লে যে কোনো মানুষের ধারণা হবে রেবেকা নামের তরুণী তার বৃদ্ধ শিক্ষকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। চিঠির একটি লাইন ছিল এরকম, স্যার, যে কোনো কিছুর বিনিময়ে আমি আপনার পাশে থাকতে চাই। কে কি মনে করবে তাতে আমার কিছু যায় আসে না। চিঠি পড়ে মিসির আলী তেমন শঙ্কিত বোধ করেননি। তিনি জানেন তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎই চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে, অন্য কিছুতে বাড়ে না। রেবেকা 3rd ইয়ারে উঠেই ইউনিভার্সিটিতে আসা বন্ধ করল। মিসির আলী স্বস্তি বোধ করলেন। মেয়েদের হঠাৎ ইউনিভার্সিটিতে আসা বন্ধ করা স্বাভাবিক ঘটনা। বিয়ে হয়ে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিংবা বিদেশে চলে গেছে। আজকাল ছাত্রীরাও বিদেশ যাচ্ছে। তিনি ইচ্ছা করলেই রেবেকার ব্যাপারটা জানতে পারতেন। তার বান্ধবীদের জিজ্ঞেস করলেই জানা যেত। মিসির আলীর ইচ্ছা করেনি। মেয়েটা ভালো থাকলেই হলো। যদি কখনো দেখা হয় তাকে বলবেন, তুমি যে নোট বইটা আমাকে দিয়েছ, আমি সেটা যত্ন করে রেখেছি। মাঝে মাঝে সেখানে অনেক ব্যক্তিগত কথা লিখি। সমস্যা হচ্ছে, ব্যক্তিগত কথা মিসির আলীর তেমন নেই। 3 বছর হলো ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়েছেন। 2 কামরার একটা ঘর এবং অর্ধেকটা বারান্দা নিয়ে তিনি থাকেন। জসু নামের 12-13 বছরের একটা ছেলে আছে। বাজার, রান্নাবান্না, ঘর পরিষ্কার সব সে করে। সন্ধ্যার পর তিনি তাকে পড়াতে বসেন। এই সময়টা মিসির আলীর খুব নিরানন্দে কাটে। 1 বছর হয়ে গেল তিনি জসুকে পড়াচ্ছেন। এই 1 বছরেও সে বর্ণমালা শিখতে পারেনি, অথচ অতি বুদ্ধিমান ছেলে। গত সোমবার তার এমন মেজাজ খারাপ হলো, একবার ইচ্ছা করল জসুর গালে থাপ্পড় লাগাবেন। সে কখ পর্যন্ত ঠিক মতোই পড়ল। কতে এসে শুকনা মুখ করে বলল, এইটা কি ইয়াদ নাই? মাঝে মাঝে মিসির আলীর মনে হয় জসুর সবই ইয়াদ আছে, সে ভান করে ইয়াদ নাই। জসুর সবকিছুই ইয়াদ থাকে, শুধু অক্ষর ইয়াদ থাকে না তা কি করে হয়? মিসির আলী নিশ্চিত ছেলেটি অতি বুদ্ধিমান। প্রায়ই তার সঙ্গে তিনি সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করেন। সে আলোচনায় অংশগ্রহণ করে, হাঁ করে মুখের দিকে তাকিয়ে ঝিম ধরে বসে থাকে না। তার যে প্রতি রাতেই 3:10 ঘুম ভাঙে, এটা নিয়েও তিনি জসুর সঙ্গে কথা বলেছেন। জসু গম্ভীর হয়ে বলেছে, চিন্তার বিষয়। তিনি বলেছেন, চিন্তার কোনো বিষয় না, আমার মতো বয়সী মানুষের মাঝরাত থেকে ঘুম না হওয়ারই কথা। জসু তার উত্তরে বলেছে, কিন্তু স্যার, প্রত্যেক রাইতে 3টার সময় ঘুম ভাঙে, এই ঘটনা কি? এইটা চিন্তার বিষয় কিনা আপনি বলেন, দেখি আপনার বিবেচনা। মিসির আলী তেমন কোনো বিবেচনা এখনও দেখাতে পারেননি, তবে তিনি চিন্তা করছেন। জসু তাকে সান্ত্বনা দেওয়ার মতো করে বলেছে, আপনি চিন্তা করেন, আমিও চিন্তা করব, দেখি দুইজনে মিলমিশ করে কিছু বাইর করতে পারি কিনা। নদী, খাল, বিল, আসল জিনিস মিল।
জসুকে অত্যন্ত পছন্দ করেন মিসির আলী। এতে অবশ্য প্রমাণিত হয় না যে জসু চমৎকার একটি ছেলে। সমস্যাটা মিসির আলীর। যেই মিসির আলীর সঙ্গে কাজ করতে এসেছে তাকেই তিনি পছন্দ করেছেন। তাদের অনেকেই টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। জসুর ক্ষেত্রেও হয়তো এরকম কিছু ঘটবে। তবে না ঘটা পর্যন্ত মিসির আলীর ভালোবাসা কমবে না। সন্ধ্যার পর রোজ তিনি তাকে পড়াতে বসবেন। রাতে একসঙ্গে খেতে বসে অনেক জটিল বিষয় নিয়ে কথাবার্তা বলবেন। ঘুমানোর সময়ও কিছু গল্পগুজব হবে। দুজন একই ঘরে ঘুমায়। মিসির আলীর বড় খাটের পাশেই জসুর চৌকি। রাতে জসু একা ঘুমাতে পারে না বলেই এই ব্যবস্থা। তার খুবই ভূতের ভয়। সে একা ঘুমালেই নাকি একটা মেয়ে ভূত এসে জসুর পায়ের তলা চাটে। মেয়ে ভূতটার নাম হুরবুরি। মনোবিশ্লেষণের মাধ্যমে হুরবুরির কাটা জসুর মাথা থেকে দূর করা প্রয়োজন। মিসির আলী সময় পাচ্ছেন না। সময় পাচ্ছেন না কথাটা ঠিক না। তার হাতে কোনো কাজ নেই। তিনি প্রচুর বই পড়ছেন। বই পড়া কাজের মধ্যে পড়ে না। বই পড়া হলো বিনোদন। মিসির আলীর ঘুমোতে যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। জসুর আবার এই বিষয়ে ঘড়ি ধরা স্বভাব। রাতের খাবারের পর থেকেই সে হাই তুলতে থাকে। হাই তুলতে তুলতে দোতলায় বাড়িওয়ালার বাড়িতে টিভি দেখতে যায়। রাত 9টার সময় ফিরে এসে চা বানায়। আগে 1 কাপ বানাতো, এখন বানায় 2 কাপ। মিসির আলী যেমন বিছানায় পা ছড়িয়ে খাটের মাথায় হেলান দিয়ে চা খান, সেও তাই করে। চা শেষ করে চাদর মুড়ি দিয়ে ঘুম। আজও তাই হচ্ছে। দুজনেই গম্ভীর ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছে। মিসির আলী দিনের শেষ সিগারেট ধরিয়েছেন। তার হাতে পপুলার সায়েন্সের একটা বই। বইটার নাম দ্য আদার সাইড অফ ব্ল্যাক হোল। লেখক প্রমাণ করতে চেষ্টা করছেন ব্ল্যাক হোলের ওপাশের জগৎটা পুরোটাই অ্যান্টিম্যাটারে তৈরি। সেখানকার জগৎ অ্যান্টিম্যাটারের জগৎ। এই জগতে যা যা আছে অ্যান্টিম্যাটারের জগতেও তাই আছে। সেই জগতে এই মুহূর্তে একজন মিসির আলী চা খেতে খেতে দ্য আদার সাইড অফ ব্ল্যাক হোল বইটা পড়ছেন। তার সঙ্গে আছে জসু নামের এক ছেলে। মিসির আলী বই নামিয়ে হঠাৎ করেই জসুর দিকে তাকিয়ে বললেন, জসু, তুই একটু বাড়িওয়ালার বাসায় যেতে পারবি? জসু বলল, কি প্রয়োজন বলেন? মিসির আলী বললেন, খোঁজ নিয়ে আয় এই বাড়িতে কেউ অসুস্থ কিনা। আমার ধারণা বাড়ির কেউ অসুস্থ, তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। অ্যান্টিবায়োটিকের একটা ডোজ পরে রাত 3টায়। তখন ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে। রাত 3টায় অ্যালার্ম বাজে। তখন সেই শব্দে আমার ঘুম ভাঙে। আমার ঘুম ভাঙতে একটু দেরি হয়, 10 মিনিট বাড়তি লাগে। জসু বলল, বাড়িওয়ালার নাতির নিউমোনিয়া হয়েছে। তার নাম কিসমত, ছক্কা ভাইজানের ছেলে। মিসির আলী বললেন, তারপরেও যা, জেনে আয় রাত 3টায় অ্যালার্ম বাজে কিনা। জসু বলল, বাদ দেন তো স্যার, বাজে পেঁচাল। মিসির আলী বললেন, আচ্ছা ঠিক আছে, যা, বাদ দিলাম। জসু ঘুমোতে গেল। মিসির আলী রাত 3টা পর্যন্ত জেগে বসে রইলেন। অ্যালার্ম বাজল 3:10। মিসির আলীর ভুরু কুচকে গেল। বাড়িওয়ালার ঘড়ি ফাস্ট নাকি তারটা স্লো, এটা নিয়ে ভাবতে বসলেন। মিসির আলীর বাড়িওয়ালার নাম আজিজুর রহমান মল্লিক। তিনি পেশায় একজন হোমিওপ্যাথ ডাক্তার। এই বাড়িতেই একতলার দক্ষিণ দিকে তার রোগী দেখার চেম্বার। পুরুষ এবং মহিলা রোগীদের বসার ব্যবস্থা আলাদা। সিরিয়াস রোগী যাদের সার্বক্ষণিক দেখাশোনা করা দরকার, তাদের জন্য একটা ঘরে 2টা বিছানা পাতা আছে। এটা তার হাসপাতাল। হাসপাতালে একজন নার্স রয়েছে। এই ঘরের পাশেই হোমিও ফার্মেসি। রোগীদের এই ফার্মেসি থেকেই ওষুধ কিনতে হয়। বাইরের সব ওষুধই 2 নম্বরই। আজিজুর রহমান মল্লিক সব ওষুধ সরাসরি হোমিওপ্যাথের জনক হ্যানিম্যান সাহেবের দেশ জার্মানি থেকে আনান। বাড়ির সামনে 10 ফুট বাই 4 ফুটের বিশাল সাইনবোর্ড। সেখানে লাল, সবুজ এবং কালো রঙের লেখা, সুরমা হোমিও হাসপাতাল, ডাক্তার এ মল্লিক, এমডি, গোল্ড মেডেল, ডাবল। মিসির আলী আজিজ মল্লিক সাহেবের বাড়ির একতলায় উত্তর পাশে গত 1 বছর ধরে আছেন। গত 1 বছরে তিনি রোগীর কোনো ভিড় লক্ষ্য করেননি। তার ধারণা মানুষজন হোমিও চিকিৎসার উপর এখন আর তেমন ভরসা করছে না।
রোগী না থাকলেও মল্লিক সাহেবের আর্থিক অবস্থা ভালো। তার 6টা সিএনজি বেবি ট্যাক্সি আছে, 4টা রিক্সা আছে, সম্প্রতি একটা ট্রাক কিনেছেন। আগারগাঁও বাজারে কাচ্চি বিরিয়ানির দোকান আছে। দোকানের নাম এ মল্লিক কাচ্চি হাউস। কাচ্চি হাউজের বিরিয়ানির নাম ডাক আছে। সন্ধ্যাবেলা 2 হাঁড়ি কাচ্চি বিরিয়ানি রান্না হয়, রাত 8টার মধ্যে শেষ হয়ে যায়। মল্লিক সাহেবের 2 ছেলে, 2 জনেরই বিয়ে হয়েছে। তারা বউ বাচ্চা নিয়ে বাবার সঙ্গে থাকে। 2 জনের কেউ কিছু করে না। তাদের প্রধান কাজ বাচ্চা কোলে নিয়ে বারান্দায় হাঁটাহাঁটি করা, বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়া। 2 ভাইয়ের মধ্যে যথেষ্ট আন্তরিকতা। তারা যখন রাস্তায় হাঁটাহাঁটি করে একসঙ্গে করে। চায়ের দোকানে সবসময় পাশাপাশি বসে চা খায়। পরিচিত কাউকে দেখলে 2 ভাই একসঙ্গে মাথা নিচু করে ফেলে। তারা তাদের বাবার ভয়ে যেমন অস্থির থাকে, পরিচিতদের ভয়েও অস্থির থাকে। সকাল 8টা। মল্লিক সাহেব মিসির আলির ঘরে বসে আছেন। মল্লিক সাহেবের বয়স 60-এর কাছাকাছি। চেহারা বিশেষত্বহীন। নাকের নিচে পুরুষ্ট গোপ আছে, মাথা কামানো। তার চেহারা, চলাফেরা, কথা বলার ভঙ্গিতে কার্টুন ভাব আছে। মল্লিক সাহেবকে আজ অত্যন্ত গম্ভীর দেখাচ্ছে। দ্রুত পা নাচাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে বিরাট ঝড় বয়ে গেছে, কিংবা এখনো যাচ্ছে। মল্লিক সাহেব মানুষটা ছোটখাটো। রাগে এবং উত্তেজনায় তিনি আরও ছোট হয়ে গেছেন। তার শোবার ঘর থেকে 50,000 টাকার একটা বান্ডিল চুরি গেছে। তার ধারণা টাকাটা 2 ছেলের কোন একজন নিয়েছে। রাগ ও উত্তেজনার প্রধান কারণ এইটাই। এই পরিস্থিতিতে কি করা যায় তিনি তা জানতে এসেছেন। মিসির আলির বিচার বুদ্ধির উপর তার আস্থা আছে। মিসির আলি সাহেব। জি। ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা করব? আমি আমার এই 2 বদপুত্রকে শায়েস্তা করব। এই 2 জনকে ন্যাংটা করে বাড়ির সামনে যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডের খুঁটির সঙ্গে বেঁধে রাখব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। এটা আমার ফাইনাল ডিসিশন। মিসির আলি বললেন, চা খান, একটু চা দিতে বলি। আজিজ মল্লিক বললেন, এই 2 বদকে শিক্ষা না দিয়ে আমি কিছু খাবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এখনো নাস্তা খাই নাই। কত বড় বদ এরা, চিন্তা করেন। বাপের টাকা চুরি করে, কোনো আয় নাই, রোজগার নাই। 2 জনে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে, বউ বাল বাচ্চা নিয়ে বাপের ঘরে খায়, আবার বাপের টাকা চুরি করে। আপনি কি নিশ্চিত যে এরাই টাকা চুরি করেছে? অবশ্যই। কাগজ কলম আনেন, লিখে দেই। চুরিটা কে করেছে? বড় জন না ছোট জন? 2 ভাই একসঙ্গে মিলে করেছে। তারা যা করে একসঙ্গে করে। এখন শাস্তিও একসঙ্গে হবে, থাক ন্যাংটা হয়ে। মিসির আলি বিনীতভাবে বললেন, ভাই সাহেব 1 কাপ চা আমার সঙ্গে খান। জুসু খুব ভালো রং চা বানায়। আপনাকে তো একবার বললাম 2 কুসন্তানকে শাস্তি না দিয়ে আমি কিছু খাবো না। এক জিনিস বারবার কেন পেঁচাচ্ছেন? সরি। ইংরেজি এক কথা সবাই শিখেছে, সরি। সরি দিয়ে কি হয়? সরি বলে কিছু নাই। পাপ করবে, পানিশমেন্ট হবে। সরি আবার কি? মল্লিক সাহেব পুত্রদের সন্ধানে বের হয়ে গেলেন। তাদের কাউকে পাওয়া গেল না। তারা সকালবেলায় বাড়ি ছেড়ে পালিয়েছে। দোতলা থেকে মেয়েদের কান্নার শব্দ আসতে লাগল। নিশ্চয়ই ছেলেদের 2 বউ কাঁদছে। জোসু এসে খবর দিল, মল্লিক সাহেব ছেলের বউদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন বলেই কান্নাকাটি শুরু হয়েছে। দুপুরের মধ্যে বাড়ি খালি হয়ে গেল। ছেলের বউরা কাঁদতে কাঁদতে বাচ্চাদের নিয়ে চলে গেল। তাদের পেছনে পেছনে গেলেন মল্লিক সাহেবের স্ত্রী, 2য় জন। প্রথম জন মারা গেছেন। তার কাজের 2 মেয়ে। মল্লিক সাহেব উঠানে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, যারা গেছে তারা যদি ফিরে আসতে চায় তাহলে তাদের এই উঠানে 10 বার করে কানে ধরে উঠবস করতে হবে। কান ধরে উঠবস, তারপর বাড়িতে ঢোকার টিকিট। আমি এ মল্লিক, আমার কথাই এ বাড়িতে আইন। মিসির আলি চায়ের কাপ হাতে বারান্দায় এসে
এ মল্লিক পরিবারের সদস্যদের বিদায় দৃশ্য দেখছেন। এই দৃশ্য তার কাছে নতুন না, আগেও দুবার দেখেছেন। রাত 10টা। জুসু ঘুমিয়ে পড়েছে। সদর দরজা লাগাতে ভুলে গেছে। দরজা খোলা। বাইরে বৃষ্টি হচ্ছে। খোলা দরজা দিয়ে বৃষ্টির ছাট আসছে। বৃষ্টি কণিকা নিয়ে ঠান্ডা বাতাসের আগমন। মিসির আলির মাথায় এই বাক্যটা ঘুরছে। মাঝে মাঝে গানের কলি মাথায় ঢুকে যায়, সারাক্ষণ বাজতে থাকে। এই বাক্যটাও সেরকম। মিসির আলি বাক্যটা মাথা থেকে দূর করতে চাচ্ছেন। অ্যান্টিম্যাটারের জগৎ নিয়ে লেখা বইটা পড়বেন। মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। কোন একটা বাক্য মাথার ভেতর ঘুরলে মাথা কিভাবে ঠান্ডা থাকে? মিসির আলি সাহেব জেগে আছেন? মল্লিক সাহেবের গলা। মিসির আলি বললেন, জেগে আছি। আপনার দরজা খোলা। আমি ভাবলাম দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছেন। আপনি আজীব আদমি, আপনার পক্ষে সবই সম্ভব। মল্লিক সাহেব, ভেতরে আসুন। ভেতরে আসব না, আপনি দরজা বন্ধ করুন, আমি চলে যাব। ভালো কথা। আপনার কাজের ছেলে জসু কি জেগে আছে? জি না, কেন বলুন তো? একা ভয় ভয় লাগছে। সে জেগে থাকলে তাকে নিয়ে যেতাম। বলতে বলতে মল্লিক সাহেব ঘরে ঢুকলেন। মিসির আলির বিছানার পাশে রাখা কাঠের চেয়ারে বসলেন। মিসির আলি বললেন, চা খাবেন? একটু চা করি। চা খাওয়া যায়। মিসির আলি বিছানা থেকে নামলেন। মল্লিক সাহেব বললেন, আপনি কেন যাচ্ছেন? জসুকে পাঠান। বেচারা আরাম করে ঘুমাচ্ছে। মুনিবের প্রয়োজন আগে, তারপর নফরের ঘুম। পাছায় লাথি দিয়ে এর ঘুম ভাঙান। মিসির আলি কিছু না বলে রান্নাঘরে ঢুকলেন। একবার ভাবলেন, বলেন, মুনিব নফরের বিষয়টা ঠিক না। অল্প দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা এখানে সবাই নফর, মুনিব কেউ না। যদিও রবীন্দ্রনাথ ভিন্ন কথা বলেছেন। তার ধারণা আমরা সবাই রাজা। কিছুই বলা হলো না। উচ্চমার্গের কথা মল্লিক সাহেবের সঙ্গে বলা অর্থহীন। মল্লিক সাহেবের অবস্থান নিম্নমার্গে। মল্লিক সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, চা ভালো বানিয়েছেন। বাংলাদেশ চায়ের দেশ, তবে এখানে কেউ চা বানাতে পারে না। সবাই বানায় পিসাব। দিনে 8-10 কাপ পিসাব খাই। আপনার নাতির খবর কি? কোন নাতি? নাতি তো একটা না, এক খালি। আমি তো জানতাম 2 ভাইয়ের 2 ছেলে। ভুল জানতেন। তারা 2 ছেলে কোলে নিয়ে ঘুরে, মেয়ে 2টা ঘরে থাকে। এখন বলেন কোনটার কথা জানতে চান? যার নিউমোনিয়া হয়েছিল। ও আচ্ছা, কিসমতের কথা জানতে চান? আমি কোনো খবর জানি না। বাড়ি থেকে বের করে দেওয়ার পর আর খোঁজ নেই নাই। তারা টেলিফোন করে নাই? আমাকে কি টেলিফোন করার সাহস এদের আছে? আমার গলার শব্দ শুনলে পিশাব করে দেয়, এমন অবস্থা। বলেন কি? এইটা আমরা বংশ পরম্পরায় পেয়েছি। আমার বাবার খরমের শব্দ শুনলেও আমি দৌড়ায় পালাতাম। 2-1 বার প্যান্টে ইয়েও করেছি। মিসির আলি বললেন, আপনার ছেলে 2টা মনে হয় সেরকম হবে না। তারা সারাক্ষণই বাচ্চাদের কোলে নিয়ে থাকে। এই 2 গাধার কথা তুলবেন না। এদের নাম শুনলে মাথায় রক্ত উঠে যায়। মিসির আলি বললেন, আপনার ছেলে 2টার নাম কি আপনার দেয়া? আর কে দেবে? নাম ভালো দিয়েছি না? একজন ছক্কা, আরেকজন বক্কা। ছক্কা বড়, বক্কা ছোট। নাম দেয়া থেকেই বোঝা যায় আপনার ছেলে 2জনের জন্য মমতা নাই। মল্লিক সাহেব তিক্ত গলায় বললেন, ওদেরও নাই। নায়ে নায়ে কাটাকাটি। আরেক কাপ চা খাবো, যদি আপনার তকলিফ না হয়। আমার তকলিফ হবে না। আপনি আরাম করে চা খাচ্ছেন, দেখে ভালো লাগছে। মল্লিক সাহেব বললেন, আপনার বসার ঘরের সোফায় যদি আমি শুয়ে থাকি তাহলে সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তবে ভাই, আমার বসার ঘরে সোফা নাই।
সোফা আমি আনায় নেব। মিসির আলি এখন বুঝতে পারছেন মল্লিক সাহেব তার এখানে থাকতে এসেছেন। সদর দরজা খোলা এই সাবধানবাণী ঘরে ঢোকার অজুহাত। মল্লিক সাহেবের তার ঘরে রাত্রি যাপনের বিষয়টা মিসির আলির কাছে পরিষ্কার হচ্ছে না। তিনি একা ঘুমাতে ভয় পাচ্ছেন, তা ঠিক আছে। খালি বাড়িতে অনেকেই একা ঘুমাতে ভয় পায়, কিন্তু মল্লিক সাহেবের বাড়ি খালি না। পরিবারের লোকজন চলে গেলেও অনেকেই এখনো আছে। বাড়ির দারোয়ান আছে, কাজের লোক আছে। দ্বিতীয় কাপ চা মল্লিক সাহেব আগের মতোই তৃপ্তি করে খাচ্ছেন। আর এর মধ্যেই তার লোকজন বসার ঘরের সোফা নিয়ে এসেছে, বালিশ চাদর এনেছে। মল্লিক সাহেব সব ব্যবস্থা করেই এসেছেন। মিসির আলি বললেন, আপনি কি বিশেষ কোনো কারণে বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছেন? মল্লিক সাহেব হ্যাঁ সূচক মাথা নাড়লেন। কারণটা বলতে চাইলে বলতে পারেন। বলতে চাই না। তাহলে চা শেষ করে শুয়ে পড়ুন। আপনার সকাল সকাল ঘুমানোর অভ্যাস। সব দিন সকাল সকাল ঘুমাই না, মাঝে মাঝে রাত জাগি, সারা রাতি জেগে থাকি। আজকে সারা রাত জাগবেন? আপনি ঘুমায় পড়েন। মিসির আলি বললেন, সময় কাটানোর জন্য আপনাকে বই দেব? গল্প উপন্যাস আমি পড়ি না, বানানো কিচ্ছা কাহিনী, কথায় কথায় প্রেম। গল্প উপন্যাস পড়লে মনে হয় দেশে প্রেমের হাট বসে গেছে। স্কুলে প্রেম, কলেজে প্রেম, ইউনিভার্সিটিতে প্রেম, অফিসে প্রেম, আদালতে প্রেম, ফালতুবাত। মিসির আলি বললেন, প্রেম ছাড়াও আমার কাছে বিজ্ঞানের কিছু সহজ বই আছে। মল্লিক সাহেব বললেন, বিজ্ঞান তো আরো ফালতু। আমাকে বইপত্র কিছু দিতে হবে না, আপনি আপনার মতো ঘুমান। আপনাকে শুধু একটা কথা বলে রাখি, ছক্কা বক্কা এই দুয়ে মিলে আমাকে খুন করবে। যদি খুন হই পুলিশের কাছে এদের নামে মামলা দিবেন। মিসির আলি বললেন, পুলিশ আমার কথাই এদের আসামি করবে না। টাকা খাওয়ালেই করবে। টাকা খাওয়াবেন। আমি চাই ছক্কা বক্কা দুইটাই যেন ফাঁসিতে ঝুলে। আপনি যে কোনো কারণেই হোক উত্তেজিত হয়েছেন, ঘুমিয়ে পড়ুন। ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। এই দুই ভাই সাক্ষাৎ শয়তান, বোঝার উপায় নাই। নিজের মাকে মেরেছে, ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে মেরেছে। প্রথমে বুঝতে পারি নাই, মামলা মোকদ্দমা হয় নাই। কিভাবে হবে বলেন? দুই ভাই কেঁদে কেটে বাড়ি মাথায় তুলেছিল, কিছুক্ষণ পরপর ফিট মারে। উপায়ন্তর না দেখে দুইজনকেই হাসপাতালে ভর্তি করেছিলাম। তখন তো জানি না দুই ভাই মিলে এই কীর্তি করেছে। যখন জানলেন তখন পুলিশের কাছে গেলেন না কেন? 6 বছর পর জেনেছে। 6 বছর আগের ঘটনা পুলিশ মুখের কথায় বিশ্বাস করবে কেন? তারপরে বলেছে, রমনা থানার ওসি বাড়িতে এসেছেন, দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করেন। দুই ভাই চিৎকার করে এমন কান্না শুরু করল, বাড়িতে কাজ থেমে গেল। কানতে কানতে দুইজনই ফিট। তখন ওসি সাহেব উল্টা তাদের সান্ত্বনা দেয়, বলে কি, তোমাদের বাবার বয়স হয়েছে, বয়সের কারণে মাথায় উল্টাপাল্টা চিন্তা ঘুরে, তোমরা কিছু মনে নিও না। আমাকে তিনি যখন বললেন তখনও বিশ্বাস করি নাই। ছেলের হাতে বাবা সম্পত্তির কারণে খুন হন, মা কখনো না। মিসির আলি বললেন, আপনি কিভাবে জানলেন ছেলেরা মাকে খুন করেছে? তাদের মা আমাকে বলেছে। মৃত মা বলেছে? জি। আমার একটা বিশেষ ক্ষমতার কথা আপনাকে বলা হয় নাই। আমি মাঝে মধ্যে মৃত মানুষ দেখতে পাই, তাদের সঙ্গে বাতচিত করি। ও আচ্ছা, আমার কথা মনে হয় 100 টাকাও বিশ্বাস করেন নাই। মিসির আলি বললেন, শুরুতে আমি সবার কথাই বিশ্বাস করি, অবিশ্বাস পরের ব্যাপার। মৃত মানুষদের সঙ্গে যে আমার কথাবার্তা হয় এটা বিশ্বাস করেছেন? জি, বিশ্বাস করেছে। এটা এক ধরনের ডিলিউশন। ডিলিউশন জিনিসটা কি? ভ্রান্ত ধারণা। যে ধারণার শিকার সে মানসিক রোগী। আমরা সাইকোলজিস্টরা মনে করি তার চিকিৎসা হওয়া প্রয়োজন। মল্লিক সাহেব ক্রুদ্ধ গলায় বললেন,
আমার চিকিৎসা হওয়া প্রয়োজন? মিসির আলি বললেন, হ্যাঁ। মল্লিক সাহেব উঠে দাঁড়ালেন, বিরক্ত গলায় বললেন, আপনাকে অনেক বিরক্ত করেছে, এখন চলে যাব। দরজা বন্ধ করে দেন, আমি নিজের বাড়িতে থাকব। আমার এখানে থাকবেন না? না। জসুকে কি তুলে দিব? আপনার সঙ্গে ঘুমাবে? প্রয়োজন নাই, নবাবের বাচ্চা ঘুমাইতেছে, ঘুমাক। আপনি মনে হয় আমার উপর রাগ করে চলে যাচ্ছেন। কিছুটা রাগ করেছে। এখন বিশ্বাস, পরে অবিশ্বাস, এটা কেমন কথা? আমার দুই পুত্র যে আমাকে নিয়ে নানান কথা ছড়ায়, এটা নিশ্চয়ই জানেন না। জানি না। আপনাকে কখনো কিছু বলে নাই? জি না, তাদের সঙ্গে আমার কখনো কথাবার্তা হয় না, এদের দূর থেকে দেখি। আমার বিষয়ে এরা ছড়িয়েছে যে আমাকে নাকি এরা দুটা করে দেখে। মিসির আলি বললেন, দুটা মানে বুঝলাম না। মল্লিক সাহেব বললেন, দুইজন আমি আমার ঘরে বসে আছি, এই রকম। সত্য কখনো কেউ বিশ্বাস করে না, অসত্য কথা, ভুল কথা, বানোয়াট কথা সবাই বিশ্বাস করে। এই দুই কুপুত্রের কারণে সবাই বিশ্বাস করে দুইজন মল্লিক ঘুরে বেড়াচ্ছে। ও আচ্ছা, এত বড় একটা কথা বললাম, আপনি ও আচ্ছা বলে ছেড়ে দিলেন? আপনি কি আমার দুই কুপুত্রের কথা বিশ্বাস করেছেন? না। মল্লিক সাহেব বললেন, সব কথায় আপনি প্রথমে বিশ্বাস করেন, এই কথাটা কেন বললেন না? মিসির আলি বললেন, বিশ্বাস করিনি কারণ আমি দুইজন মল্লিককে দেখছি না। তাছাড়া আপনার দুই পুত্রের কেউই আমাকে এই ধরনের কথা বলেনি। তারা যদি বলতো আপনি বিশ্বাস করতেন? প্রথমে অবশ্যই বিশ্বাস করতাম, তারপর চিন্তা বিশ্লেষণে যেতাম। অ্যারিস্টটল একবার বললেন, মানুষের মস্তিষ্ক রক্ত পাম্প করার যন্ত্র। মানুষ 100 বছর তাই বিশ্বাস করেছে, অবিশ্বাস এসেছে 100 বছর পর। অ্যারিস্টটল লোকটাকে একজন দার্শনিক এবং বিজ্ঞানী। দার্শনিক বিজ্ঞানী সবই ফালতু, আপনার কাছে মনে হতে পারে। মল্লিক সাহেব হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছু সময়ের জন্য ঝিম ধরে গেলেন। মিসির আলি বললেন, একটা সিগারেট কি খাবেন? না, নিজের ঘরে গিয়ে আরাম করে সিগারেট খাবো, আপনার এখানে না। আপনাকে শেষ কথা বলি, আমি কিন্তু সত্যি মৃত মানুষ দেখতে পাই, তাদের সঙ্গে কথাবার্তাও বলি। আপনার ঘরেও একজন মৃত মানুষ দেখি, হাবে ভাবে মনে হয় সে আপনার পিতা। ও আচ্ছা। মল্লিক সাহেব দুঃখিত গলায় বললেন, এত বড় একটা কথা বললাম, আর আপনি ও আচ্ছা বলে ছেড়ে দিলেন। আপনার সঙ্গে দেখা করতে আসাই ভুল হয়েছে। মল্লিক সাহেব ঘর থেকে বের হলেন। তিনি ছাতা নিয়ে এসেছিলেন, যাওয়ার সময় ছাতা ছাড়াই বৃষ্টিতে নেমে গেলেন। মল্লিক সাহেবের আর কোনো খোঁজ খবর পরের 1 মাসেও পাওয়া গেল না। জলজ্যান্ত একজন মানুষ পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। ছক্কা বক্কা দুই ভাই পরিবার নিয়ে ফাঁকা বাড়িতে ফিরে এলো। আবার তাদের দুজনকে ছেলে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে দেখা গেল। বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না, তাতে তাদের দুঃখিত বা চিন্তিত মনে হলো না। মল্লিক পরিবারের সব কর্মকাণ্ড আগের মতোই চলতে লাগল। বক্কার ছোট ছেলের আকিকার অনুষ্ঠানের দিন ধার্য হল। আকিকা হল, জসুকে আকিকার মাংস দেওয়া হল। বক্কার ছোট ছেলের নাম রাখা হল সৈয়দ শাহ আমিনুর রহমান বখতিয়ার খিলজি। ওজনদার নাম রাখতে পারার আনন্দে বক্কাকে অভিভূত মনে হল। মল্লিক সাহেবের দুই পুত্র মিসির আলির সামনে বসে আছে। তাদের বসার ভঙ্গি আড়ষ্ট, দৃষ্টি এলোমেলো, তবে এলোমেলো দৃষ্টিতেও শৃঙ্খলা আছে। এক ভাই ছাদের দিকে তাকালে অন্য ভাইও ছাদ দেখে। ছাদ থেকে দৃষ্টি ফিরিয়ে একজন যদি জানালা দিয়ে তাকায়, অন্যজনও জানালা দিয়ে তাকায়। কে কাকে অনুসরণ করছে মিসির আলির কাছে স্পষ্ট না। কেউ কাউকে অনুসরণ করছে এরকমও মনে হচ্ছে না। সম্ভবত যা করছে একসঙ্গে করছে। দুই ভাইয়ের চেহারায় কোনো মিল নেই। বড় ভাই শফিকুল গনি ছক্কা শ্যামলা, মোটাসোটা, বেটে। ছোট ভাই আব্দুল গনি বক্কা ফর্সা, রোগা পাতলা এবং লম্বা।
দুইজনেরই গোপ আছে। লুঙ্গির উপর হাফ হাতা শার্ট। দুইজনেরই একই রঙের লুঙ্গি, সবুজ। একই রঙের শার্ট, কমলা। মিসির আলি মনে করার চেষ্টা করলেন তারা আগেও মিল করে শার্ট পরত কিনা। তাদের জুতাও একই রকম, কালো রাবারের জুতা। শফিকুল গনি বলল, চাচা ভালো আছেন? ভালো আছি। আব্দুল গনি বলল, আপনাকে একটা কাগজ দেখাতে এনেছি, আপনার পরামর্শ দরকার। মিসির আলি বললেন, কাগজ দেখাও। দুই ভাই চুপ করে বসে রইল, কোনো কাগজ বের করল না। দুজনেই ডান পা নাচাচ্ছে এবং অতি দ্রুত নাচাচ্ছে। মিসির আলি এর আগে কাউকে এত দ্রুত পা নাচাতে দেখেননি। শফিকুল গনি বলল, একটা হ্যান্ডবিল ছাপাবো, লেখা ঠিক আছে কিনা যদি দেখে দেন। দেখে দিব, কাগজটা দাও। কাগজ এবারও বের হল না। দুই ভাই আগের নিয়মে পা নাচাচ্ছে, তবে এবার নাচাচ্ছে বা পা। মিসির আলি কাগজের জন্য অপেক্ষা করতে করতে ভাবছেন এই দুই ভাই মানসিক প্রতিবন্ধী কিনা। সম্ভাবনা প্রবল। কাগজটা দেখে দিন বলার পরেও তারা কাগজ বের করছে না, যা মানসিক ক্ষমতার অভাবই বোঝায়। তোমরা চা খাবে? দুজন একসঙ্গেই নাসূচক মাথা নাড়ল। তোমাদের বাবার কোনো খোঁজকে পাওয়া গেছে? দুজন আবারও একই সঙ্গে নাসূচক মাথা নাড়ল। কাগজের কথা বলছিলে, কাগজটা কি আসলেই দেখাবে? দুজন একই সঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ল, তবে কাগজ বের করল না। জসু ট্রে নিয়ে ঢুকেছে। ট্রেতে 3 কাপ চা। দুই ভাই আগে চা খাবে না বলেছে, এখন দুজন একই সঙ্গে অতি দ্রুত চায়ের কাপ নিল এবং অতি দ্রুত চা শেষ করল। প্রায় শরবত খাবার মতোই বড় বড় চুমুক দিল। মিসির আলি এই দুই ভাইয়ের মতো এত দ্রুত গরম চা কাউকে খেতে দেখেননি। শেষ পর্যন্ত ছোট ভাই আব্দুল গনি বক্কার শার্টের পকেট থেকে কাগজ বের হল। পরিষ্কার ঝকঝকে হাতের লেখা। মানসিক প্রতিবন্ধীদের হাতের লেখা সুন্দর হয়। মিসির আলি বিজ্ঞাপনটা 2 বার পড়লেন। সন্ধান চাই, আমাদের পিতাকে আমরা খুঁজে পাচ্ছি না। কেউ সন্ধান দিলে তাকে 20,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হইবে। কোনো পুলিশ ভাই যদি সন্ধান দেন তিনিও পুরস্কারের দাবিদার হবেন। যদি কয়েকজন একত্রে সন্ধান দেন তবে পুরস্কারের টাকা সমভাবে তাহাদের মধ্যে বন্টন করা হইবে। বিবাদ উপস্থিত হইলে আমাদের দুই ভাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য হইবে। ইতি শফিকুল গনি ছক্কা, বড় ভাই, আব্দুল গনি বক্কা, ছোট ভাই। মিসির আলি বললেন, হ্যান্ডবিলে কি তোমাদের বাবার ছবি যাবে? জি না, ছবি পাওয়া যায় নাই। ছবি না পেলে তার একটা বর্ণনা দিতে হবে, তা না হলে মানুষ বুঝবে কিভাবে এ মল্লিক দেখতে কেমন। তোমাদের দুই ভাইয়ের নাম আছে, কিন্তু ঠিকানা কোথায়? শফিকুল গনি বলল, ঠিকানা ইচ্ছা করে দেই নাই। ঠিকানা দিলে বাজে লোক ঝামেলা করবে, বলবে এই জায়গায় দেখেছে, ওই জায়গায় দেখেছে। মিসির আলি বললেন, ঠিকানা ছাড়া তোমাদের সন্ধান কিভাবে দিবে? আব্দুল গনি বলল, সন্ধান না দিলে অসুবিধা হবে না। আমি তোমাদের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। যদি তোমাদের কাছে মনে হয় বিজ্ঞাপন ঠিক আছে তাহলে ঠিক আছে। দুই ভাই একসঙ্গে উঠে দাঁড়ালো। তাদের আনন্দিত মনে হচ্ছে। মিসির আলি বললেন, যে সোফাটায় তোমরা এতক্ষণ বসেছিলে সেটা তোমাদের, কাউকে পাঠিয়ে নেওয়ার ব্যবস্থা করো। শফিকুল গনি বলল, চাচাজি আপনার কাছে এটা রেখে দিন, আমার বাবার একটা স্মৃতি। মিসির আলি বললেন, স্মৃতি বলছো কেন? তোমরা কি নিশ্চিত তিনি মারা গেছেন? দুই ভাই একসঙ্গে হ্যাঁসূচক মাথা নাড়ল। মৃত যদি তোমরা জানো তাহলে সন্ধান চেয়ে হ্যান্ডবিল ছাপাচ্ছ কেন? শফিকুল গনি বলল, কেউ যেন না ভাবে আমরা সন্ধান করি নাই। চাচাজি যাই। তোমরা হ্যান্ডবিলের ঠিকানা দাও নাই, লোকজনের চোখে এটা পড়বে না?
আব্দুল গনি বলল, কেউ এটা নিয়ে কিছু মনে নেবে না, সবাই জানে আমরা বোকা। মিসির আলি বললেন, আচ্ছা ঠিক আছে। তিনি ব্যক্তিগত কথামালার খাতা খুললেন। ছক্কা বক্কা দুই ভাই শিরোনামে কিছুক্ষণ লিখলেন। তার লেখা, ছক্কা বক্কা দুই ভাই। বাবা মায়ের উদ্ভট মানসিকতার কারণে অনেক সন্তানদের উদ্ভট ডাকনাম নিয়ে সমাজে বাস করতে হয়। আমার জানা মতে কিছু উদ্ভট ডাকনাম: নাটবল্টু, দুই যমজ ভাই। বাবা বুয়েট থেকে পাশ করা আর্কিটেক্ট। ডেঙ্গু, এক ডাক্তার বাবার পুত্রের নাম। অঙ্ক, মানসঙ্ক, বাবা স্কুলের অঙ্ক শিক্ষক। অঙ্ক ছেলের নাম, মানসঙ্ক মেয়ের নাম। মিসির আলি খাতা বন্ধ করলেন। ছক্কা বক্কা সম্পর্কে বেশি কিছু তিনি জানেন না। জসুর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেল, বুদ্ধি বিষয়ক তথ্য, তবে এই তথ্য ঘোলাটে। তিনি জিজ্ঞেস করলেন, ছক্কা বক্কা এই দুই ভাইয়ের বুদ্ধি কেমন? জসু বলল, দুই ভাই যখন একত্রে থাকে তখন বুদ্ধি নাই, আলাদা যখন থাকে তখন বেজায় বুদ্ধি। আলাদা কখন থাকে? দুপুরে দুই ভাই দেখি কলপারে একসঙ্গে গোসল করে। জসু বলল, মাঝে মধ্যে আলাদা হয়। ধরেন বড় ভাইরে তার পরিবার ডাক দিল, সে চইলা গেল, তখন ছোট ভাই একলা। মিসির আলি বললেন, তারা নাকি তাদের বাবাকে দুইটা করে দেখে, এমন কিছু শুনেছিস? শুনেছি। শুধু এই দুইজনই না, তাদের পরিবারও দেখেছে। ছোট ভাইয়ের বউ একবার দুই শ্বশুর দেখে ফিট পড়ছে, খাটের কোনায় লাগিয়া মাথা ফাটছে, হাসপাতালে নিতে হয়েছে। তয় এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ফিট পড়ে না। একই মানুষকে দুজন দেখা বিষয়টাকে মিসির আলি তেমন গুরুত্ব দিচ্ছেন না। অপটিক্যাল হ্যালুসিনেশন, দৃষ্টিবিভ্রম। দুই ভাই তাদের দৃষ্টিবিভ্রম তাদের স্ত্রীদের কাছেও ছড়িয়ে দিয়েছে। সাইকোলজির পরিভাষায় এর নাম ইনডিউসড হ্যালুসিনেশন। দৃষ্টিবিভ্রমের বড় শিকার স্কিজোফ্রেনিক রোগীরা। তাদের ব্রেন কাল্পনিক ছবি তৈরি করে, রোগীরা সেই ইমেজ সত্যি মনে করে। তারা যে বাস্তবতায় বাস করে তার নাম ডিস্টর্টেড রিয়ালিটি। স্কিজোফ্রেনিক রোগীদের ধর্মকর্মে প্রবল আসক্তি থাকে। এই দুই ভাইয়ের তা আছে। সারাদিন এরা নামাজ পড়ে না, সন্ধ্যার পর বারান্দায় জায়নামাজ বিছিয়ে বসে, অনেক রাত পর্যন্ত নামাজ পড়ে, জিকির করে। জুসুকে মিসির আলি জিজ্ঞেস করলেন, এই দুই ভাই মানুষ কেমন? জসু বলল, অত্যধিক ভালো। সবার সাথে তাদের মধুর ব্যবহার। একটা ঘটনা বললে বুঝবেন। এই দুই ভাই গলির সামনের স্টলে চা খাইতেছে। এমন সময় আমি সামনে দিয়ে যাই। বড় ভাই আমারে হাত উঁচায় ডাকল, মধুর গলায় বলল, জসু, আমরা সাথে এক কাপ চা খাও, যদি না খাও মনে কষ্ট পাব। এই ঘটনা যে শুধু আমার জীবনে ঘটেছে তা না, অচেনা অজানা মানুষের সাথেও ঘটেছে। অনেক ফকির মিসকিনও দুই ভাইয়ের সঙ্গে চা খেয়েছে। এই বিষয়টা স্কিজোফ্রেনিয়ার রোগীদের ক্ষেত্রে কখনো ঘটে না। তারা কারো সঙ্গে মেশে না, আলাদা থাকে। তাদের বাস্তবতা আলাদা বলেই সাধারণ বাস্তবতার মানুষের সঙ্গে মিশতে পারে না। সন্ধান চাই হ্যান্ডবিল ছাপা হয়েছে, হ্যান্ডবিলে ঠিকানা দেওয়া হয়েছে, এ মল্লিক কাচ্চি হাউজের ঠিকানা। হ্যান্ডবিল ফার্মগেটে বিলি হচ্ছে, কাচ্চি হাউজের কাস্টমারদেরও দেওয়া হচ্ছে। ছাপা হ্যান্ডবিল নিয়ে দুই ভাই মিসির আলির সঙ্গে দেখা করতে এসেছে। সেই আগের মতো অবস্থা, দুজনের গায়েই একরকম কাপড়। প্রথম দিনের মতোই দুজন পা নাচাচ্ছে। সেই পা নাচানো অসম্ভব সিঙ্ক্রোনাইজড, যেন একে অন্যের সঙ্গে অদৃশ্যভাবে যুক্ত। বড় জনের ডান পা যখন নাচছে তখন ছোট জনের ডান পাই নাচছে, সামান্য এদিক ওদিকও হচ্ছে না। ছক্কা বলল, চাচাজি ভালো আছেন? মিসির আলি বললেন, ভালো আছি। বক্কা বলল, বাবার কুলখানির তারিখ ফেলেছে, আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব। মিলাদ হবে, দোয়া হবে, এশার নামাজের পর বড় খানা।
ছক্কা বলল, বড়খানায় থাকবে মুরগির রোস্ট, কাচ্চি বিরিয়ানি আর বোরহানি। মিসির আলি বললেন, মৃত্যু নিশ্চিত না করেই কি কুলখানি করা যায়? যায়। আমরা মুন্সি মৌলবীর সঙ্গে কথা বলেছি। কেউ ইচ্ছা করলে নিজের কুলখানির খানা খেতেও পারে। চাচাজি, আপনি কি কুলখানিতে আসবেন? মিসির আলি বললেন, না। বক্কা বলল, সমস্যা নাই, টিফিন ক্যারিয়ারে করে আপনার আর জসুর খানা পাঠিয়ে দিব। মিসির আলি কিছু বললেন না। তিনি একদৃষ্টিতে দুই ভাইকে লক্ষ্য করছেন, তাদের অস্বাভাবিকতা শনাক্ত করার চেষ্টা। ভিডিও ক্যামেরায় ভিডিও করে রাখতে পারলে সুবিধা হতো। ভিডিও ক্যামেরা ছাড়াই মিসির আলি একটি বিষয় লক্ষ্য করলেন, এক ভাই যখন কথা বলে তখন অন্য ভাই ঠোঁট নাড়ে। যে কথা বলে তার দিকে দৃষ্টি থাকে বলে অন্যজনের ঠোঁট নাড়া চোখে পড়ে না। ছক্কা বলল, চাচাজি, যদি অনুমতি দেন তাহলে উঠি, কাজকর্ম আছে। মিসির আলি বললেন, অনুমতি দিলাম। অনুমতি পাওয়ার পরেও দুই ভাইয়ের কেউই উঠছে না, বিরতিহীন পা নাচিয়ে যাচ্ছে। এখন দুজনের দৃষ্টি ছাদের দিকে। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ছাদে বিশেষ কিছু ঘটেছে, ভীতিপ্রদ কিছু। তারা দুজনেই ভয় পাচ্ছে। একজন আরেকজনের পাশে সরে এসেছে। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।